ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট রসমঙ্গল সমগ্র নিয়ে আজ ম্যাড বালিকা এসেছে রথযাত্রার রসনা প্রসঙ্গ নিয়ে। আমি ভানু আর আমি মতি। আপনারা শুনছেন রসমঙ্গল সমগ্র। বাঙালির রথ আসে পাঁপড় ভাজা মড়মড়িয়ে আর জিলিপির রস ঝরঝরিয়ে। ঐতিহ্য না লোকাচার? দূরমশাই, সব এসে মিশে যায় ওই ভিয়েনে বসানো পেল্লাই কড়াই ওর টগবগে তেলে। রথের দিনে জিলিপি পাঁপড় ভাজা খাওনি? এই, তুমি বাঙালি তো? অথচ এই দুটি খাবারের একটির জন্ম সম্ভবত বাংলায় নয়। পাঁপড় এসেছেন খাস সিন্ধ মুলুক থেকে, আর জিলিপি আফগানিস্তান থেকে, এমনটাই বলে থাকেন অনেকে। রীতেন্দ্রনাথ ঠাকুর তার মুদির দোকান বইতে কি বলছেন সংস্কৃতে জলবল্লী বলে একরকম মিষ্টির উল্লেখ আছে, তাকে অনেকেই জিলিপি বলে মনে করেন। তবে তার মতে জিলিপির প্রাচীন নাম জলবল্লী নয়, কুণ্ডলিকা। জলবল্লী হল গিয়ে ছানার জিলিপি, কুণ্ডলিকাই যথার্থ জিলিপি, যার মধুর প্যাচে বাঁধা পড়ে আছে আফগানিস্তান থেকে গঙ্গার হৃদে। এহেন মিঠাই রাজারাজরাকে বশ করে ফেললেও পাবলিকটা ছাড়ায়নি। নিঃসংকোচে কাগজের ঠোঙায় চেপে জিলিপি যেমন টেকসই মিঠাই, তেমনি বাঙালির রসনার টেকসই সাঙাত। তা বটে, কিন্তু পাঁপড়ের কাহিনী কিছু অপরিষ্কার। নানা রকম ডাল বেটে বেলন চালনার মুন্সিয়ানায় জিরো ফিগারের ওই খাদ্যবস্তুটি আসমুদ্র হিমাচলে তুমুল জনপ্রিয়। সেই ১৫০০ বছর আগে জৈন রেফারেন্স পাচ্ছি আমরা, বুঝলেন। জৈন ধর্মপ্রচারকেরা লম্বা রাস্তা পাড়ি দেওয়ার সময় থলিতে নিচ্ছেন পাঁপড়। গরমে নষ্ট হওয়ার ভয় নেই। মেয়েদের দল একসঙ্গে জোট বেঁধে পাঁপড় বেলছে, এই দৃশ্য কিন্তু খুব নতুন নয়। নদীর দেশ, বৃষ্টি ঝরার দেশ বাংলা, তার কাছে পাঁপড়কে আঁচলে বেঁধে রেখেছে খিচুড়ি, এই ধুতির খুঁটেও বলতে পারেন। ইনফ্লেশন, কস্ট কাটিংয়ের দিনকালে পাঁপড় ভাজা বড় আপনার। সেই অর্থে জিলিপি পাঁপড় এই দুজনেরই মানি ব্যাগের সাইজ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। রথযাত্রা ব্যাপারটা এমনিতে কিন্তু রাজকীয়। সোনার ঝাঁটা, ৫৬ ভোগ, প্রকাণ্ড মূর্তি, প্রকাণ্ড রথ, এসব তো ম্যান্ডেটরি। তবু দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওই ছোট্ট কাঠের রথগুলোয় চেপে কচি কচি হাতের দড়ির টানে নড়বড় লগবগ না করলে উসখুস করেন। একটু বাতাসা, কয়েকটা নকুলদানা, এসব না পেলে হয় বলুন? দেবতা গা মুড়মুড়ি ব্যারাম নিয়ে এই রথের আগে ১৪ দিন পথ্য করেছেন। মুখ ফেরাতে হবে তো। দেবতার পথ্য? সে আবার কি আজব কথা! মহাপ্রসাদ নয়, একেবারে লিকুইড ডায়েট, যাকে বলে পানভোগ। সঙ্গে ভেষজ অনুপান আছে। আটা, কাঁচা মুগ, আম, কাঁঠাল আর কবিরাজি মোদক দিয়ে পথ্য করে দেবতা সেরে উঠবেন। তখন চেঞ্জে যেতে হবে, অবশ্যই রথে চেপে। তাহলে স্নানযাত্রার পর ১৪ দিন হোম আইসোলেশনে থেকে পথ্য টথ্য করে দেবতা যখন গা ঝাড়া দিয়ে উঠছেন, রথযাত্রার উৎসবে জাত ধর্ম এক পাশে ফেলে গণদেবতার লাইন পড়ছে কোথায়? কেন? জিলিপি পাঁপড়ের দোকানে। অথচ দেখুন, জিলিপি পাঁপড় নিয়ে কিন্তু তেমন কোনো প্রবাদ নেই যেমন আছে কলা নিয়ে। ওই কথায় বলে না, রথ দেখা কলা বেচা, নিখাদ বাঙালি কথা, কিন্তু ব্যবসার মার্কেটিংয়ের আপ্তবাক্য। কিন্তু এই প্রবাদের সূত্র খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৮০০ বছর। পেতে হবে একটি নাম, ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আমরা রথের মেলা, মেলার খাবার, প্রবাদ আর ধ্রুবানন্দে ফিরছি। তার আগে একটা জরুরি পয়েন্ট কিন্তু দেখে নিতে হবে। দেবতার শরীর খারাপ, আবার আরোগ্য, এগুলো আমাদের যেমন লোকাচারের সন্ধান দেয়, তার চেয়ে কত আলাদা দেবীর শারীরবৃত্তীয় ঘটনা। লোকদেবী ভূদেবী আবার ওড়িশায় হলেন জগন্নাথের স্ত্রী। রথযাত্রা তো আষাঢ় মাসে। আমরা তার গোড়ার দিকে গেলে দেখব অরণ্য ষষ্ঠীর কয়েকদিন পরেই কিন্তু মিথুন সংক্রান্তি। এই সময় ভূদেবীর সূত্রে রজোৎসব পালিত হবে ৩ দিন। এদিকে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় দশা শেষে ৩ দিনের অম্বুবাচী উৎসব, মানে রথযাত্রার প্রায় ঘাড়ের ওপরেই বলা যায়।
কামাখ্যা। প্রতি বছর অম্বুবাচীর বিরাট উৎসব হয়, মেলা বসে, অথচ মন্দিরে মন্দিরে দেবী কিন্তু লাল চাদরে ঢাকা। গৃহদেবতার পুজোও অনেকে বন্ধ রাখেন, তাতে ধরিত্রীর রজোৎসবে কোনো বাধা নেই এখানে। তাহলে আসুন না শুনি, প্রজনন আর উর্বরতার উৎসবে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কি জানা যায়? আচ্ছা, মেয়েরা কি খায়? খাবে খায়, আদর খায়, গালি খায়, বাড় খায়, কিল খায়, ফুটেজ খায়, খিদে পেলে কথা খায়, এই। আর কি কি খেয়ে মেয়েরা ঠিক ঠিক মেয়ে হয়ে ওঠে? কুলের আচার, কারেন্ট নুন, আম্মাখা, লেবু জড়া, ডাসা পেয়ারা এসব ভালোবেসে না খেলে মেয়ে জন্ম সার্থক হয় না, এ কথা সবাই জানে। আমাদের পথের পাঁচালীর দুর্গা ম্যালেরিয়ার ঘরে ভাত খেতে চেয়েছিল, সর্বজয়া দেননি। মেয়েদের ডায়েট চার্ট, খাবারের বিধিনিষেধ আজকের বস্তু নয়। তারপরে শাস্ত্রের আগে আছে লোকাচার। লক্ষিন্দরকে সাপে কাটল যখন, বেহুলাকে ভাতার খাগি বলে গাল পেড়েছিলেন সনকা। সেকেলে বলে নাক কোচকাচ্ছেন, দেখে নিন। রবি ঠাকুরের চন্দ্রা রক্তকরবীর মালা পরা নন্দিনীকে আগুন খাকি বলে গাল পেড়েছে কিন্তু। তবে কিনা এইসব খাবারের ক্যালোরি ভ্যালু বড় বেশি দার্শনিক। যা চোখে দেখা যায় তা হল হাঁড়ির উদ্বৃত্ত ভাত, কলমির ঝোল, মাছের সবচেয়ে ছোট টুকরো, পরিবারের উদ্বৃত্ত, উচ্ছিষ্ট, ডিমের অর্ধেক, এইসব আর কি। অথচ ঋতুস্রাবের সময় এই যেমন ধরুন হাই প্রোটিন ডায়েট তো মাস্ট। মেয়েদের শরীর থেকে যে রক্ত বেরিয়ে যায় তার ঘাটতি পূরণ করতে না পারলে রক্তাল্পতা, দুর্বলতা তো জেঁকে বসবেই। অথচ মেয়েদের মাংস, মাছ খাওয়ার কোনো বিধানই আমরা কোথাও দেখতে পাচ্ছি না। মাতৃপূজক সভ্যতার বলি দিয়ে মাংস খাবার প্রথা আমরা দেখেছি, তবে কিনা সেসব পুজো আচ্চার ভার পুরুষের ওপরই পড়ে সিংহভাগ, তাও আমাদের অদেখা নয়। কারা যেন কবে রজস্বলা মেয়েদের অস্পৃশ্য বিধান দিয়ে বসেছেন। মেয়েদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনাগুলো কবে যে গুলিয়ে গেল। তবে কিনা তাই বলে বৈষ্ণব আর শাক্ত এই দুই ধারাকে গুলিয়ে ফেললেও চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অম্বুবাচীর ডায়েট থেকে প্রোটিন হারিয়ে গেছে, কি আর করা যাবে। এই নিয়ে মন খারাপ না করে আমরা বরং রথের মেলায় যাই। এই কে এই ধ্রুবানন্দ? চৈতন্যদেবের ৩০০ বছর আগে রথের দেবতা পুরী থেকে মাহেশে এলেন কেমন করে, সেই গল্পটাই বরং শুনি। মামুলি এক বাঙালি সাধু ধ্রুবানন্দ পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। স্বাদ হল জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন। কিন্তু পুরীর মন্দির, জগন্নাথ দেবের পাহারায় আছেন যারা, সেই পাণ্ডাদের ব্যাপারটা মনোপুত হল না। তারা পারমিশন দিলেন না, ধ্রুবানন্দ ছাড়বেন না। দারুব্রহ্মকে ভালোবেসেছেন, আর ফেরার পথ নেই। আমরণ অনশনে বসলেন। নীলমাধবের আবার ভক্ত বাৎসল্য প্রবল। ৩ দিন পরে ভক্ত স্বপ্নে পেলেন ভগবানকে। জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বাংলায় ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটা বিরাট দারুব্রহ্ম, ওই তোমাদের নিম গাছের কাণ্ড, পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পুজো করো। আমি যে তোমার হাতে ভোগ খাওয়ার জন্য বসে আছি গো। ফিরে এলেন ধ্রুবানন্দ, মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে সত্যি সত্যি একটি নিম কাঠ ভেসে এলো। সেই কাঠ তুলে ৩ দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন তিনি। কতদিনের কথা! মাহেশে এসে ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহ দেখে আপ্লুত হচ্ছেন স্বয়ং চৈতন্যদেব। বলছেন, এ মূর্তি যেন নবনীলাচল। তখন রথের মেলার এত প্রতিপত্তি ছিল মাহেশে? কই, ভক্তের ভগবান নদের নিমাইকে প্রেমে মায়ায় বেঁধে মাহেশে রেখে দিতে পারলেন কই? সেই তো ভক্তি আন্দোলনের জোয়ার তুলে সোনার গৌর থেকে গেলেন নীলাচলেই। জীবনের ২৪ বছর শ্রীক্ষেত্রে শুধু আধ্যাত্মিক মার্গেই রয়ে গেলেন বুঝি চৈতন্যদেব? পুরীর রাজা প্রতাপ রুদ্র শেষ অবধি সুলতান শাসিত বাংলা আক্রমণ করলেন না, সে কি চৈতন্যদেবের পরামর্শে? হচ্ছিল রথের কথা, তার মধ্যে এই রাজনীতির কচকচি কি না আনলেই নয়।
আচ্ছা বেশ, রথযাত্রা যখন হচ্ছেই, তখন পুরী যাওয়া যাক বরং। রাজা প্রতাপরুদ্র সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করে দিয়েছেন। ভগবান যাবেন ভক্তের নাগাল দিয়ে। ব্রাহ্মণ শূদ্র শ্রেণী বিভাজন এই একটি দিনে মাফ। তখনও দেবতার রোজকার ভোগ প্রসাদে অব্রাহ্মণের অধিকার দুর্লভ। এবার বোঝা যাচ্ছে তো জীবনের শেষ ২৪ বছর খরচ করে কোন ভক্তদের অধিকার দিতে লড়ে যাচ্ছেন নদিয়ার নিমাই সন্ন্যাসী। রথের বহর বাহার তাক লাগানো, উপস্থিত জনতা যাতে ভরা বর্ষার কাদায় পিছলে দুর্ঘটনায় না পড়ে মন মন বালি এনে রথের পথে ঢালা হয়েছে। ভক্তের বিপুল সমাগম। শ্রীচৈতন্য দলবল শুদ্ধ কীর্তন করছেন। সমবেত হরিধ্বনি শ্রীক্ষেত্রের জনতাকে মাতিয়ে দিয়েছে। এবারে ভক্তের ভোগ নিবেদনের পালা। চৈতন্যদেবকে দলবল সমেত খাওয়াতে বসালেন রাজা স্বয়ং। তা কি কি এলো লাঞ্চে? প্রসাদ তো অবশ্যই, কিন্তু কেমন সেই প্রসাদ? ছেনা পানা পৈড় আম্র নারিকেল কাঁঠাল নানাবিধ কদলক আর বীজতাল নারদ ছোলঙ্গ টাবা কমলা বীজপুর বাদাম ছোহারা দ্রাক্ষা পিণ্ড খরজুর মনোহর লাড়ু আদি শতেক প্রকার অমৃত গটিকা আদি ক্ষীরসা অপার অমৃত মণ্ডা ছানা বড়া আর কর্পূর কুলি রসামৃত সর ভাজা আর সরপুলি। আহা হা হা, তা পুরীর রথযাত্রার কথা হচ্ছে তো? খাজা কই? হ্যাঁ মানছি, কাকাতুয়া নৃসিংহ সুইটস তখনও পসরা সাজিয়ে বসেনি, তাই বলে খাজা থাকবে না ডায়েটে? আরে এই তো কৃষ্ণদাস কবিরাজ বলছেন, হরিবল্লভ সেবতী কর্পূর মালতী ডালি মরিচা নাড়ু নবাত অমৃতি পদ্ম চিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার বিয়ড়ি কদমাতিল খাজারও প্রকার নারঙ্গ ছোলঙ্গ আম্র বৃক্ষেরও আকার ফল ফুল পত্র যুক্ত খণ্ডেরও বিকার। উফ, কত রকমের খাবারে! তবে কি না এত মিষ্টি খেলে মুখ মেরে যাবে না? এই এত খাবার, সব যে শুকনো মিঠাই, ভাত তরকারি কই? আরে আচ্ছা নিন্দুক তো, অন্য ব্যঞ্জনও আছে রে বাবা, তবে রাঘবের ঝালিতে তো তা পাওয়া যাবে না। রাঘবের ঝালি? চৈতন্যদেবের ভক্ত রাঘব পণ্ডিত গঙ্গা হৃদির বুকের ধন নদের নিমাইকে প্রসাদ খাওয়ানোর দায় নিচ্ছেন। রাঘব পণ্ডিত চন্দ্রকেতুগড়ের প্রাচীন রাজপুরোহিত বংশে তার জন্ম। তার বাল বিধবা বোন দময়ন্তী রথের আগে মহাপ্রভুর জন্য রকমারি নাড়ু মিষ্টি আচার পাঠাতেন। সারা বছর কীর্তনিয়া দল খেতে পারে এমন পরিমাণে সে সুখাদ্য আসত পানিহাটি থেকে নীলাচল। এই হলো মহাপ্রভুর প্রিয় রাঘবের ঝালি। মিষ্টি ঝাল নোনতা কি নেই তাতে? দধি দুগ্ধ দধি তকর রসালা শিখরিণী সলবন মুদ গাঙ্কুর আদা খানি খানি নেবু কলি আদি নানা প্রকার আচার লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার। কেবল মিষ্টি খেলে তো চলবে না। চৈতন্যদেব রথের সামনে তাণ্ডব নাচছিলেন, তাণ্ডব। যা ঘেমেছেন, শরীর থেকে নুন জল অনেক বেরিয়ে গেছে। এই হলো তার নিদান। তবে চৈতন্যদেব একা কেমন করে খাবেন? কীর্তনিয়া পরিশ্রম জানি গৌড় রায় তা সাবেক খাওয়াইতে প্রভুর মন্ধায় পাতে পাতে করে ভক্তরে বসাইলা পরিবেশন করিবারে আপনি লাগিলা। এমন ধারা পংক্তি ভোজনে মহাপ্রভু নিজে পরিবেশন করে খাওয়াচ্ছেন, তারপর খেতে বসছেন। ভক্তির বাণে ভাসিয়ে দিচ্ছেন ভক্ত ভগবানের শ্রেণী বিভাজন। তখন আচমকা জগন্নাথদেবের রথ গেল থেমে। পালোয়ান যে যেখানে ছিল ছুটে এসে রথের দড়ি ধরে টানাটানি করতে লাগল। রাজা প্রতাপরুদ্র নিজে ছুটে এলেন, হাতি ডেকে রথ টানতে বললেন।
হাতি ডাঙসের বাড়ি খেয়ে খেয়ে চটে উঠল। রথ এক পাও এগোল না। এই মুহূর্তে টিম লাঞ্চ সেরে চৈতন্যদেব উপস্থিত হলেন। তিনি এসে হাতি, ষষ্ঠীচরণ যে যে জুটেছিল সব্বাইকে সরিয়ে দিলেন। তারপরে মাথা দিয়ে রথ ঠেলতে লাগলেন। কান টানলে মাথা আসে, আর তেমন তেমন মাথা পেলে রথ আপনিই টানে। গড়গড় করে রথ চলতে লাগল। নীলাচল হাঁফ ছেড়ে বাঁচল। আমাদের মাহেশে এতটা রোমাঞ্চকর ঘটনা রথ নিয়ে হয়তো নেই। ধ্রুবানন্দ জগন্নাথদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেও মাহেশের প্রবাদ প্রতিম যে রথযাত্রা উৎসব, তা চালু হয়েছিল চৈতন্যদেবেরই তত্ত্বাবধানে। মাহেশের ওই বিখ্যাত রথ সেও চৈতন্যদেব আনলেন? ধীরে বন্ধু ধীরে, ও আসতে লাগবে আরও 200 বছর। সিপাহী বিদ্রোহের পর রাজা রাজরাদের চরিত্র বদলের ক্রান্তিকাল তখন। হুগলির ধনী বাঙালি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণরাম বসু। তিনি প্রথমে 5, পরে 9 চূড়ার কাঠের রথ বানিয়ে দিলেন মাহেশের জন্য। এর প্রায় 150 বছর পরে 1884 সালে রথযাত্রার দিন কাঠের রথ আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবার নগদ 20 লক্ষ টাকা দিয়ে মার্টিন বার্ন কোম্পানি থেকে বানিয়ে আনলেন 50 ফুট উঁচু 4 তলা লোহার রথ, যা এখনও রথের মেলার ইউএসপি। তাহলে বোঝাই যাচ্ছে অন্ততপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে মাহেশের রথ দেখতে সারা দেশ থেকে মানুষ ছুটে আসবেন। মানুষ এলে তবেই না ওই 1 মাসের রথের মেলাটিও হবে। আর এখানকার পানের বরজগুলো, সে তো আর ফেলনা নয়। দেবতাকে জায়গার ভালো জিনিসটা দিতে হয়। এখন সবাই মিলে পান দিতে চাইলে কিছু একটা জড়িয়ে তো দিতে হয়, নইলে রথ অবধি পৌঁছবে কেন? তা কলায় পান জড়িয়ে দিলেই তো হয়। আচ্ছা, তাহলে সেই থেকে বাঙালি রথ দেখতে গিয়ে কলা বেচার পার্ট টাইম ব্যবসা করে আসছে। ও বাবা, এ তো আজকের কথা নয়। আর রথের মেলা বসলে নীলাচল হোক কি শ্রীরামপুর, খাজা তো থাকতেই হবে। খাজা জিনিসটিও তো আজকের নয় কি না? খাজার প্রাচীনতম উল্লেখ আসছে যেখান থেকে, তা কিন্তু নীলাচল নয়, মগধ। ষোড়শ মহাজনপদের অশ্বমেধের ঘোড়া যেখানে নতুন দৌড় আরম্ভ করেছিল, সেই মগধেই নাকি এক ভিক্ষু মাধুকরীর পথে খাজা খেয়ে প্রীত হয়েছিলেন। 2500 বছর আগের ঘটনা। যেহেতু ভিক্ষু ছিলেন তথাগত স্বয়ং, তাঁর প্রীতির কথা লেখা হয়ে গিয়েছে নালন্দার পুঁথিতে। এর বহু পরে হিউয়েনসাংয়ের মতো গম্ভীর ঐতিহাসিকও খাজা খেয়ে লিখে যাবেন, বাকলাভার মতন মিঠাই খেলাম, খড়জরিকা, তবে এ বস্তু আকারে বহরে আরও বড়। তাহারও 900 বছর পর চৈতন্যদেবের রোজকার মেনুতে খাজা থাকবেই। আজও দীপু দা প্রিয় বাঙালি পুরী থেকে ফেরার সময় হাতে খাজার প্যাকেট কখানা ব্যাগে ঠিক ভরে আনবে। এমন বস্তু যা কিনলেও দিয়ে থুয়ে তবে খেতে হয়। আমরা তাহলে পাক প্রণালী বেয়ে একবার দেখব নাকি খড়জরিকা কেমন করে পাক দিতে হয়। খড়জরিকা উপকরণ লাগবে ময়দা আর ঘি সমপরিমাণ। কিন্তু ময়দা এলো কোথা থেকে? না মানে মৌর্য যুগ যদি ছেড়েও দিই, আমাদের চৈতন্যদেব ধরুন মহাপ্রসাদ মুখে দিচ্ছেন, তখন হলো 16 শতাব্দী। ময়দার মতন প্রসেসড ফুড তখন আসবে কোথা থেকে? উফ বাবা, আরে এখনকার ময়দা আর তখনকার ময়দা তো এক জিনিস নয়। এই যে এদিকে পঞ্চানন রায়চৌধুরী সোজা বলছেন, খাজা বানাতে খাসা মাস্ট। খাসা? ইয়েস, সুজি ভেঙে তৈরি হয় খাসা। সহজ পাচ্ছ, আবার ভাজার জন্য মুচমুচেও বটে। তবে কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকে ওই মিলের তৈরি প্রসেসড খাবার আমাদের হেঁসেলে ঢুকে পড়েছে। তাই খাসার অবর্তমানে ময়দা চলবে, যদিও পঞ্চাননবাবু জানাচ্ছেন ভালো ময়দা খুব পাতলা সুতির কাপড়ে ছেঁকে তারপর নিতে হবে। তখনও রিফাইন্ড আটা অতটাও রিফাইন্ড ছিল নাকি না? বেশ, ময়দা ছেঁকে নিলাম, অত কিম। এই
এবারে 1 পোয়া ময়দায় আধ পোয়া ঘি ময়ান দিয়ে খুবসে ঠাসতে হবে, জল পরিমাণ মতো। যাদের মাত্রা জ্ঞান কম তারা এখানেই থেমে যাবেন, কারণ শুধু জল তো নয়, এরপরে যা যা হাতের কাজ আছে তা দক্ষ কারিগর ছাড়া নামানো বেজায় কঠিন। তাই সাধু সাবধান। এক্কেবারে পঞ্চানন রায়চৌধুরীর সাবধান বাণী মাথায় রেখেই এবারে কাঠের পাটায় ময়দা খুব পাতলা করে বেলে নিতে হবে। এরপরে ঘি দিয়ে 2 ভাঁজ করে উল্টে নিয়ে আবার বেলতে হবে। তারপর আবার ঘি দিয়ে ভাঁজ করে উল্টে নিতে হবে। যতবার করা হবে তত খাজার ভাঁজ ভালো হবে। এরপর লেচি কেটে লুচির মতন বেলে বাকি ঘিতে ডুবিয়ে ভেজে নিতে হবে। যেই লেচির ভাঁজগুলো খুলে আসবে তখনই বুঝে নিতে হবে ভাজা শেষ। এবারে খাজাগুলো একটা চুবড়িতে রেখে ভেতরের ঘি ঝরিয়ে নেওয়াটাই দস্তুর, এবং শেষে মোটা চিনির রস ঝাঁঝরি করে খাজার ওপর ছড়িয়ে দিলেই কেল্লা ফতে। তবে দময়ন্তী দেবী যেমন বছরখানেকের রসদ হিসেবে রাঘবের ঝালিতে শুকনো মিষ্টি পাঠাতেন মহাপ্রভুর জন্য, এই তেমনটি বানাতে চাইলে ওই চিনির শিরা ফিরা ছাড়া খাজা শুকনো রাখাই শ্রেয়। দেখুন, দময়ন্তী দেবীর ভাবনা ছিল না পেনেটি থেকে নীলাচল অব্দি শুকনো খাজা পৌঁছে গেলে সেসব খাদ্য আপনিই ভক্তিরসে জারিত হয়ে যেত। চৈতন্য লীলার সেসব কথা কে না জানে। আপনি একটু কষ্ট করে চিবিয়েই খেলেন না হয়, আর যদি বানিয়েই ফেলেন বিলি করে খেতে ভুলবেন না। খাদ্যের সুষম বন্টনেই মঙ্গল, প্রকৃত রসমঙ্গল। আচ্ছা, পরের এপিসোড তো পরের রবিবার, তা পাতে থাকছে কি? বৃষ্টি পড়লে টাপুর টুপুর নদে এলে বান, শাহজাহানের বাপের পছন্দ রসবতীর জান। ম্যাড বালিকাস পডকাস্ট, ম্যাড বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন, স্টে টিউনড।